প্রেজেন্টেশন করা হচ্ছিল। তো আমি জানি ওটা মানে এক্সস্টিভ কোনো নোট না, তবে কয়েকটা বিষয় যেটা প্রথমে আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে COP28 হয়ে যাওয়ার পর একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, এবং সেটা হচ্ছে COP প্রেসিডেন্সি ট্রয়কা, অর্থাৎ ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট যেটা ছিল ইউএই, 29-এ যিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন সেটা হচ্ছে আজারবাইজানের এনার্জি মিনিস্টার, আর পরবর্তী COP30 যেটা হচ্ছে ব্রাজিলে। এই তিনটি কপের যারা প্রেসিডেন্ট তাদেরকে নিয়ে একটা ট্রয়কা করা হয়েছে, এবং ট্রয়কার উদ্দেশ্যটা হচ্ছে যে ইউএই কনসেনসাস আমরা যেটা বলি যে আউটকাম ডকুমেন্ট, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে এটা কিন্তু আগে কপের প্রসেসে কখনই হয়নি। তো আমার মনে হয় সত্যিকার অর্থে এখন যে একটা আমরা যেটা সিরিয়াসনেস যেটা লক্ষ্য করছি, এটার একটা ফল আমরা পাবো, কেননা এখন খুবই সুনির্দিষ্টভাবে আজকে যে বিষয়গুলো এখানে এসছে, যেমন মিনস অফ ইমপ্লিমেন্টেশন, আমরা এখানে ফাইন্যান্সের প্রেক্ষাপটে বলেছি, বা সক্ষমতার কথা বলছি, বা আমাদের প্রযুক্তির কথা বলছি, এই সব বিষয়গুলো কিন্তু সেখানে চলে আসছে। এবং আমাদের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে মিনস অফ ইমপ্লিমেন্টেশন, কারণ অঙ্গীকার অনেক আছে, সেটা নিয়ে নতুনভাবে কিছু বলার বিষয় না। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আশা করছি নিষ্পত্তি হবে COP29-এ বাকুতে, সেটা হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্সের সংখ্যা। ক্লাইমেট ফাইন্যান্স বলতে আমরা কি বোঝাই, এবং এই যে অনেক সময় উন্নত বিশ্ব বলছে যে তারা আমাদেরকে গত বছর বলছে $85 বিলিয়ন দিয়েছে, অক্সিজেনের হিসেবে এটা হয়তো 10 বা 11, হ্যাঁ 21 বিলিয়ন। এবং এটার একটা কারণ হচ্ছে যে তারা তো আমাদের নানান সহায়তা দিয়ে থাকে, তবে কপের বা ক্লাইমেটের জলবায়ুর জন্য যে সহায়তা দেবে এটা সবসময় আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা হবে নিউ এবং এডিশনাল। সুতরাং পুরাতন যে অর্থায়নগুলো আছে সেগুলিকে যদি এখন আবার রিপ্যাকেজ করে বলে যে এটা ক্লাইমেট ফাইন্যান্স, তাহলে এটা তো হলো না। সুতরাং আমরা যখন $100 বিলিয়ন কথা বলি, সেটা হতে হবে কমপ্লিটলি নিউ অ্যান্ড এডিশনাল। অতীতে যে অঙ্গীকার সেটাকে যদি আবার এখানে এনে এটাকে রিপ্যাকেজ করে, যার জন্য সংজ্ঞার বিষয়টা আমি মনে করি আমাদের জন্য ক্রিটিক্যাল, এবং বাংলাদেশ কিন্তু এই বিষয়টা পুশ করেছে এবং আগামীতেও করবে। আমরা আশা করছি যে বাকুতে এটা নিয়ে একটা সিদ্ধান্ত হবে, এবং তখন স্বচ্ছতার যে বিষয়টা আছে সেটাও কিন্তু অনেকটা পরিষ্কার হবে। তখন আমরা ট্র্যাক করতে পারবো যে এটা হচ্ছে সংজ্ঞা, এই সংজ্ঞা অনুযায়ী অ্যাকচুয়ালি তারা কতটুকু দিচ্ছে। কারণ সেটা যদি আমরা না করি, শুধু 100 বিলিয়নের বিষয় না, লস অ্যান্ড ড্যামেজ নিয়ে এখন আমরা কথা বলছি, আরও অন্যান্য ফান্ডিং বা নতুন নতুন উইন্ডো আসবে। তো এটা আমার জন্য একটা বড় দিক। আর একটা যেটা COP28 যেটা হয়তো আলোচনা হয়েছে বা এখানে আসে নাই, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন। এটার যে একটা নেক্সাস বা এটার যে একটা যোগসূত্র বা কানেকশন, এটা এই কপে বা বিগত কপে খুব জোরালোভাবে এসেছে, এবং আমার মনে হয় এটা আসা উচিত। আমরা মানে অনেক তথ্য এখন পাচ্ছি যে এটার যে স্বাস্থ্যের যে ক্ষতি বলি বা ঝুঁকি বলি, এটা কিন্তু এখন মোটামুটি প্রতিষ্ঠিত। এবং বাংলাদেশও আমরা একটা যেটা ভাবছি যে আমাদের যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে, সেখানে 113টা ইন্টারভেনশন আছে, সেখানে আমরা হেলথ ডাইমেনশনটা আমরা এখন ইনক্লুড করার কথা ভাবছি। অনেকে বলে হেলথ ন্যাপ, বাট আমরা হেলথ ন্যাপ না, হেলথের বিষয়টা আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের মধ্যে নিয়ে আসা, এবং এটা আবার লস অ্যান্ড ড্যামেজের সাথে একটা সম্পর্ক আছে। সুতরাং আমি যখন লস অ্যান্ড ড্যামেজের বিষয়টা আমি মানে বোঝার চেষ্টা করবো, এটার কম্পোনেন্টগুলো, সেখানে হেলথের বিষয়টা চলে আসবে। আরেকটা আমি যেটা মনে করি আমাদের জন্য মানে খুবই জরুরি, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের জন্য, এই যে 1.5 ডিগ্রি সেলসিয়াস এই লিমিটটা আমরা জানি যে আমরা হয়তো এখন যেভাবে যাচ্ছি বা এখন যে অঙ্গীকারগুলো আছে সেগুলো যদি শতভাগ বাস্তবায়ন হয়, তারপরেও কিন্তু আমরা 2.5 বা 2.6-তে আমরা চলে যাব। তারপরেও 1.5-এর উপরে যদি আমরা আমাদের ফোকাসটা না রাখি, তাহলে এটা 2.5 কেন, এটা হয়তো 3-এর উপরে চলে যাবে। সুতরাং এই ফোকাসটা আমাদের রাখা দরকার। এবং যেটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গ্লোবাল স্টক টেক ছিল প্রথমবার, আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে অঙ্গীকারগুলো কি ছিল এত বছর এবং এখন আমরা কোথায় আছি। তো একটা নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আমাদের প্রতিটা অ্যাকশন, সেটা অ্যাডাপ্টেশন হতে পারে, মিটিগেশন হতে পারে, ফাইন্যান্স হতে পারে, টেকনোলজি হতে পারে, মিনস অফ ইমপ্লিমেন্টেশন, 1.5 ডিগ্রি অ্যালাইনমেন্ট অনুযায়ী এটা করতে হবে। অর্থাৎ 1.5 ডিগ্রিটাকে
নিশ্চিত করার জন্য বা সুরক্ষা করার জন্য যা যা করা দরকার এটা সবাই করতে হবে। তো সেখানে একটা নীতিগত একটা বাইন্ডিংস একটা তৈরি হয়েছে। সো সেটাকে আমরা আগামীতে কিভাবে লেভারেজ করব, কিভাবে কাজে লাগাবো, আমার মনে হয় এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। লস অ্যান্ড ড্যামেজে আমাদের অবস্থানটা হচ্ছে যে হ্যাঁ, এটা বাংলাদেশও চেয়েছে এবং আমার মনে হয় বাংলাদেশ ছিল প্রথম দেশ, ডক্টর সেলিমুল হক এবং ওনারা প্রথমে কিন্তু লস অ্যান্ড ড্যামেজের কথাটা নিয়ে আসে ডিসকোর্সে। এবং এখন আমরা যেটা বলি অ্যাট্রিবিউশন অফ সায়েন্স, এটা যে আমাদের অ্যাকশনের কারণে লস অ্যান্ড ড্যামেজটা হচ্ছে, এটাও খুবই ক্লিয়ার। তো লস অ্যান্ড ড্যামেজ আমরা চাই না যে সবকিছু আবার লস অ্যান্ড ড্যামেজে যেন চলে যায়। লস অ্যান্ড ড্যামেজের বিষয় আরো দুটো বিষয় আছে এখানে আছে, অ্যাভার্টিং, মিনিমাইজিং অ্যান্ড অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং অংশটা হচ্ছে পিওর লস অ্যান্ড ড্যামেজ, এবং অ্যাভার্টিং, মিনিমাইজিং এটা হচ্ছে আমার মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন। তো আমরা চাইবো না যে লস অ্যান্ড ড্যামেজের যে এজেন্ডা এটা যেন অনেক বেশি ভার যেন এখানে যেন চলে আসে, আমরা এই দায়টা আমরা চাই না। আমরা চাচ্ছি অ্যাডাপ্টেশনকে এফেক্টিভলি করে লস অ্যান্ড ড্যামেজের উপরে যে অংশটা যাবে সেটাকে যেন আমরা মিনিমাইজ করতে পারি। কারণ লস অ্যান্ড ড্যামেজ আর আমরা অর্থায়ন দুটা কিন্তু একসাথে যায় না। আমার যে ক্ষতিটা একেবারে স্থায়ী হয়ে গেল সেটার জন্য অর্থায়ন